জনগণের রায় মানে ম্যান্ডেটকে ডেটা দিয়ে বোঝা আর তারপর সেই রায়কে শাসনের একটা কার্যকর নকশায় বদলে ফেলা। আজকে আমাদের আলোচনার ফোকাস এটাই। আমরা বিশেষভাবে দেখব পশ্চিমবঙ্গের বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রকে। দেখুন, এখানকার সংখ্যাগুলো শুধু ভোট নয়, এগুলো আসলে মানুষের আশা আকাঙ্ক্ষা, তাদের অভিযোগ আর একটা ভালো ভবিষ্যতের জন্য স্পষ্ট দিকনির্দেশ। এই পুরো বিশ্লেষণটা আমরা 4টে মূল ভাগে ভাগ করেছি। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব এলাকার আসল পরিস্থিতি, যাকে আমরা বলছি মাটির স্পন্দন। তারপর দেখব ভোটের রায় থেকে কি কি সংকেত উঠে আসছে। এরপরে আমরা ফলাফলের কারণগুলো গভীরে গিয়ে দেখব। আর সবশেষে এই সমস্ত তথ্যের ওপর ভিত্তি করে শাসনের জন্য একটা সুস্পষ্ট রোডম্যাপ বা নকশা তৈরি করব। চলুন তাহলে এক এক করে গভীরে যাওয়া যাক। যে কোনো রাজনৈতিক কৌশল বা স্ট্র্যাটেজি শুরু হয় মাটিকে চেনা দিয়ে, মাটিকে বোঝা দিয়ে। বনগাঁ উত্তর, এটা পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার একটা বর্ডার এলাকা। এর ভৌগোলিক অবস্থান আর সামাজিক গঠন এখানকার রাজনীতিকে এমনভাবে নিয়ন্ত্রণ করে যা হয়তো বাইরে থেকে সবসময় বোঝা যায় না। যদি ম্যাপটার দিকে তাকান, তাহলেই এর কৌশলগত গুরুত্বটা বুঝতে পারবেন। দক্ষিণবঙ্গের সমভূমিতে একেবারে বাংলাদেশের গা ঘেঁষে থাকা একটা এলাকা। এই যে বর্ডারের এত কাছে থাকা, এটা শুধু ভূগোলের ব্যাপার নয়, এটা এখানকার অর্থনীতি, সমাজ, এমনকি নিরাপত্তার ধারণাকেও একটা নির্দিষ্ট আকার দেয়। এখানকার মানুষের জীবনযাত্রা, ব্যবসা, সামাজিক সম্পর্ক সবকিছুই সীমান্তের ওঠানামার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখানকার সামাজিক বুননটা বেশ জটিল। জেলায় হিন্দু জনসংখ্যা প্রায় ৭৪%, আর মুসলিম প্রায় ২৬%। কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে অন্য একটা সংখ্যায়, সেটা হলো তফসিলি জাতির উপস্থিতি, যা মোট জনসংখ্যার প্রায় ২২%। এদের মধ্যে নমশূদ্র এবং মতুয়া সম্প্রদায়ের প্রভাব সবথেকে বেশি। এদের একটা দীর্ঘ ইতিহাস আছে, স্বতন্ত্র সামাজিক আর রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে। এই সামাজিক সমীকরণটাই কিন্তু এখানকার যে কোনো ভোটের ফলাফলের আসল চাবিকাঠি। এখানকার মানুষের রোজকার জীবনের লড়াইটা তাদের অভিযোগের মধ্যেই ফুটে ওঠে। প্রত্যেক বছর ইছুমতির বন্যা আর ভাঙা বাঁধ তাদের ফসল, ঘরবাড়ি সব কেড়ে নেয়। যশোর রোড বা NH 112 এর যা অবস্থা, তাতে যাতায়াত করাই কঠিন, ব্যবসার খরচও বেড়ে যায়। এলাকার যুবকদের জন্য কাজ নেই, তাই তাদের বাইরে যেতে হচ্ছে। আর যারা চাষবাস করে, সে কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলেও ফসলের ঠিক দাম পাচ্ছে না। তার উপর রয়েছে চালের দাম বাড়ার মতো সমস্যা। এই যে একটা বিরাট উন্নয়নের ঘাটতি, এটাই রাজনীতিক পরিবর্তনের জন্য একটা উর্বর জমি তৈরি করে রেখেছে। চলুন এবার দেখি সংখ্যাগুলো কি বলছে। এই সংখ্যাগুলো নিছক পরিসংখ্যান নয়, এগুলো হলো মানুষের রায়, তাদের বিচার। এই সংখ্যাগুলো থেকে বোঝা যায় শাসকের ওপর তাদের ভরসা কতটা আছে বা কতটা ক্ষোভ জমেছে। ২০২১-এর বিধানসভা ভোটের ফলাফলটা ছিল একটা রাজনৈতিক ভূমিকম্পের মতো। ভাবুন একবার, ২০১৬ সালে যে বিজেপির ভোট ছিল মাত্র ১১%, সেটা ২০২১-এ এক লাফে বেড়ে দাঁড়ালো প্রায় ৪৮%। আর অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ভোট ৫০% থেকে কমে নেমে এলো ৪২.৫%। এই বিরাট ভোটের পরিবর্তন পরিষ্কারভাবে দেখাচ্ছে যে মানুষের মনে শাসক দলের বিরুদ্ধে একটা তীব্র প্রতিষ্ঠান বিরোধী হাওয়া ছিল। মানে মানুষ ক্ষমতাসীনদের কাজে একদমই সন্তুষ্ট ছিল না। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। ২০২৪-এর লোকসভা ভোটের ফলাফল একটা আরও জটিল ছবি আমাদের সামনে তুলে ধরে। বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি তাদের আসনটা ধরে রাখলেও তৃণমূলের ভোটের হার কিন্তু বেড়েছে এবং জয়ের ব্যবধান অনেকটাই কমেছে। এর থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে লড়াই এখনও জারি আছে, আর তৃণমূল কংগ্রেস জমি পুনরুদ্ধারের জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে। তার মানে রাজনৈতিক পরিস্থিতিটা স্থির নয়, খুব দ্রুত বদলাচ্ছে। একটা জিনিস কিন্তু পরিষ্কার, এখানকার ভোটাররা উদাসীন নন। বিধানসভা হোক বা লোকসভা, দুটো ভোটে প্রায় ৮১% মানুষ ভোট দিয়েছেন। এই বিপুল অংশগ্রহণ প্রমাণ করে যে এখানকার মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে শুধু সচেতনই নন, তারা পরিবর্তন আনার জন্য যথেষ্ট সক্রিয়। এর মানে হল প্রত্যেকটা অভিযোগ, প্রত্যেকটা ব্যর্থতার হিসেব কিন্তু ব্যালট বাক্সে নেওয়া হয়। কোনো নেতাই এই সচেতন ভোটারদের হালকাভাবে নেওয়ার ঝুঁকি নিতে পারেন না। এই যে এত বিপুল জন অংশগ্রহণ, এর মানে হলো এখানকার রাজনৈতিক বিতর্ক খুব জোরালো।
এই পরিস্থিতিতে একটা কথা আমাদের মনে রাখা খুব দরকার। আমাদের প্রকাশ্য আলোচনা বা বিতর্কে সাংবিধানিক মূল্যবোধকে সম্মান করতেই হবে। প্রত্যেক ব্যক্তির মর্যাদা সবার ওপরে, আর বাকস্বাধীনতা একটা অধিকার ঠিকই, কিন্তু তার সঙ্গে দায়িত্ববোধও জুড়ে থাকে। একটা সুস্থ গণতন্ত্রের ভিত্তি হল তথ্য দিয়ে, সম্মান দিয়ে আলোচনা করা, যা মানুষকে ভাগ করে না, বরং এক করে। আমরা তো দেখলাম কি ঘটেছে, কিন্তু আসল প্রশ্ন হল এটা কেন ঘটল? এই যে ভোটের ফলাফলে এত বড় পরিবর্তন, এর পেছনে কোনো একজন ব্যক্তি বা একটা ঘটনার চেয়েও অনেক বড় সিস্টেমের ভেতরের কারণ আছে। চলুন সেই গভীরের কারণগুলো একটু ব্যবচ্ছেদ করা যাক। 2021-এর এই বদলের পেছনে আসলে 3টে বড় শক্তি একসুরে কাজ করেছে। প্রথমত, তীব্র প্রতিষ্ঠান বিরোধিতা। পঞ্চায়েত লেভেলে কাটমানি বা ঘুষ আর সরকারি চাকরিতে দুর্নীতি নিয়ে মানুষের মনে প্রচণ্ড ক্ষোভ ছিল। দ্বিতীয়ত, জাতীয় স্তরের রাজনীতি, বিশেষ করে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিশ্রুতি মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশের আবেগকে ছুঁয়ে গিয়েছিল। আর তৃতীয়ত, গভীর অর্থনৈতিক সংকট, চাষিদের দুর্দশা আর যুবকদের বেকারত্ব, এই দুটো মিলে পরিবর্তনের জন্য একটা জোরালো হাওয়া তৈরি করেছিল। এখনকার পরিস্থিতিটা যদি আমরা দেখি, তাহলে একদিকে ক্ষমতাসীন বিজেপির শক্তি হল কেন্দ্রীয় সরকারের প্রকল্প আর জাতীয়তাবাদী বয়ান, যার সঙ্গে মতুয়া নেটওয়ার্কের সমর্থনও আছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রায় 43% একটা মজবুত স্থানীয় সংগঠন আর রাজ্য জুড়ে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প পৌঁছে দেওয়ার একটা শক্তিশালী ব্যবস্থা রয়েছে। তারা হারানো বিশ্বাস ফিরে পাওয়ার জন্য ক্রমাগত কাজ করে চলেছে। অর্থাৎ লড়াইটা কিন্তু এক পেশে নয়, বিরোধী পক্ষ যথেষ্ট শক্তিশালী। ডেটা শুধু পুরনো দিনের কথা বলে না, ভবিষ্যতের রাস্তাও দেখায়। মানুষের অভিযোগ আর আকাঙ্ক্ষার ওপর ভিত্তি করে এবার আমরা শাসনের জন্য একটা বাস্তবসম্মত আর সুনির্দিষ্ট নকশার কথা বলবো। এই নকশার মূল আইডিয়াটা হল সিটিজেন রিটার্ন অন ইনভেস্টমেন্ট, মানে সরকার জনগণের করের টাকায় যে কাজ করবে তার থেকে সাধারণ মানুষ কতটা লাভ পাবে তার পরিষ্কার হিসেব। এই স্লাইডটা দেখুন, এখানে একটা পরিষ্কার হিসেব দেওয়া আছে। যেমন ধরুন, ৮০ কোটি টাকা খরচ করে যশোর রোড চওড়া করলে শুধু যাতায়াতের সময় বাঁচবে না, সীমান্ত বাণিজ্যও চাঙ্গা হবে। ৫০ কোটি টাকা দিয়ে ইচ্ছামতির বাঁধ ঠিক করলে প্রায় ২০০টা গ্রামকে বন্যার হাত থেকে বাঁচানো যাবে, আর চাষিরা বছরে ২টো ফসল ফলাতে পারবেন। আর বনগাঁয়ে একটা স্কিল পার্ক বানালে প্রতি বছর হাজার হাজার যুবককে ট্রেনিং দিয়ে চাকরির ব্যবস্থা করা সম্ভব। প্রত্যেকটা প্রকল্পের খরচ, সময় আর তার থেকে সাধারণ মানুষের কি লাভ হবে সব নির্দিষ্ট করা আছে। এটাই হলো পারফরমেন্স নির্ভর শাসন। নতুন প্রকল্প তো হলো, কিন্তু তার পাশাপাশি এটাও দেখতে হবে যে পুরনো সরকারি প্রকল্পগুলো যেন প্রত্যেক যোগ্য ব্যক্তির কাছে পৌঁছায়। একেই বলে লাস্ট মাইল ডেলিভারি, মানে একেবারে শেষ প্রান্তে যে মানুষটা বসে আছে তার কাছে পৌঁছানো। প্রধানমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন বা আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পগুলোর সুবিধা যেন কোনো দালাল বা মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি মানুষের কাছে পৌঁছায়, সেটাই নিশ্চিত করতে হবে। লক্ষ্য হল ১০০% কভারেজ। আর যখন আমরা ডেটা নির্ভর শাসনের কথা বলছি, তখন একটা খুব জরুরি নীতির কথা মাথায় রাখতে হবে। সেটা হলো বিশ্বাস। নাগরিকদের কাছ থেকে যে কোনো তথ্য নিতে হলে তাদের স্পষ্ট অনুমতি লাগবে, এবং সেই তথ্য শুধুমাত্র একটা নির্দিষ্ট কাজে ব্যবহার করা যাবে। ভারতের ডেটা সুরক্ষা আইন অনুযায়ী প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করাটা রাষ্ট্রের দায়িত্ব। ভালো শাসন আর তথ্যের দায়িত্বশীল ব্যবহার, এই দুটোকে একসঙ্গেই চলতে হবে। সবশেষে এই পুরো ডেটা অ্যানালিসিস থেকে একটাই কথা উঠে আসে, গণরায় বা ম্যান্ডেট কোনো স্থায়ী সম্পত্তি নয়। এটা একটা ইজারার মতো, যা প্রতি ৫ বছর অন্তর পারফরমেন্স বা কাজের মাধ্যমে রিনিউ করতে হয়। বনগাঁ উত্তরের ভোটাররা তাদের রায় খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। এখন নেতাদের সামনে একটাই প্রশ্ন, তারা কি শুধু অভিযোগের রাজনীতিতেই আটকে থাকবেন, নাকি উন্নয়নের মাধ্যমে শাসনের রাজনীতি প্রতিষ্ঠা করবেন? এই প্রশ্নের উপরেই কিন্তু এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ভর করছে। যদি আপনিও একজন জনকেন্দ্রিক নেতা হয়ে আপনার নির্বাচনী এলাকাকে উন্নত করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে যোগাযোগ করুন, mgr@blueprintstrategies.ai এই ইমেল আইডিতে, অথবা ফোন করুন 08042041602 নম্বরে। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।